জল ধরে রাখতে পারছি না। খুব কান্না পাচ্ছে। আরে আমি কেন কাঁদছি বুঝতে পারছো না? একটা ভিডিও, তার থেকে তিনটে কন্টেন্ট, এখন আমার কি হবে? হ্যাঁ মানে আমি তো বসে থাকি, একটা ভিডিও চাললে 3টে করে কন্টেন্ট করব, এখন বলছে চিরবিদায়। ভাবতে পারছো क्या नाइंसाफी हुआ मेरे साथ? ভিডিও যদি না করে আমি 3টে কন্টেন্ট কোথায় পাবো? আমি কি নিয়ে ভিডিও করব? আমি খাবো কি? আমার ইনকাম কি করে হবে? আমার কি করে পয়সা ইনকাম হবে? আমি তো ইনকাম করতে এসেছি, বলো। এত সুন্দর একটা কন্টেন্ট এভাবে হাতছাড়া হবে ভাবলেও পাচ্ছি না। চিরবিদায় দিয়ে দিয়েছে, আর কখনো আসবে না ইউটিউবে, না কন্ট্রোভার্সি জোনে। কি করে আছে তো ব্লগিং। আরে আমরা তো ব্লগারদের নিয়েই কন্টেন্ট করি, তোমরা জানো না? তাহলে বড় ব্লগার যদি হয়ে যায় কন্টেন্ট হবে না? হবে তো। দুস বুদ্ধি নেই কিছু না, মাথা মোটা। আরে ভাই কন্ট্রোভার্সি থেকে বিদায় নিয়েছে, থোড়া ইউটিউব থেকে বিদায় নিয়েছে, তাহলে ব্লগিং চ্যানেল তো আছে। ব্লগিংয়ের জন্য তো সেখান থেকে কন্টেন্ট খুঁড়ে নিয়ে আসবো। যত সব মাথা মোটা, কি বলবো। যাই হোক, কান্নাটা কিন্তু অরিজিনাল ছিল। আরে আমারটা না, কুইনেরটা। কান্নাটা অরিজিনাল ছিল। যদি বলো কেন, কি করে বুঝলে? হ্যাঁ বুঝতে পারি এই কান্নাটার কারণটা কি। কারণ নিতে পারছে না। কি নিতে পারছে না? এইভাবে যে সবাই একত্রিতভাবে অ্যাটাকটা করছে, এটা নিতে পারছে না। কারণ ও তো জনে অ্যাটাক করেছে। এখন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে একসঙ্গে অ্যাটাক করছে। তো যখন খেপে অ্যাটাক করেছে, ও যদি সেটা একসঙ্গে ফিরে আসে, নিতে পারে না। শোনো, এটা মঙ্গলের বছর, যা কর্ম করবে প্রতিটা কর্ম তুমি পাবে, মানে ফল সঙ্গে পাবে। এবার তোমরা বলতে পারো যে তাহলে তো সবাই পাবে। হ্যাঁ, যারা যে রকম কর্ম করেছে, মানে ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল, এটা তুমি পাবে। এটা হচ্ছে মঙ্গলের বছর, এটা তো তোমরা সবাই জানো। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তোমরা জানো যে এখন 7.5 চলছে, আর 7.5 সেকেন্ড ফেজ মারাত্মক ফেজ, ঠিক আছে? আর আমাদের মহারাজ, উনি মানে যিনি বড় ঠাকুর, তিনি কিন্তু কর্মফল দাতা। তুমি অতীতে কি করে রেখেছো, তিনি রিসাইক্লিং করে তোমাকে তার এফেক্ট তোমাকে দেবে। এবার তোমাকে তোমার কর্মের দ্বারাই সেগুলোকে, মানে কি বলবো, বাজে জিনিসগুলোকে রিমুভ করে নতুন করে এগিয়ে যেতে সাহায্য করবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে, ও নিতে পারছে না ওর জন্য। আর এই যে কান্নাটা, এই কান্নাটা ওর দরকারই ছিল। কারণ কি, ও এতদিন কাঁদছিল না, তখন কি বলছিল, তোমরা আমার চোখের জল দেখতে পাচ্ছ না, তার জন্য তোমরা আমাকে বিশ্বাস করছো না। তাহলে তো ওকে চোখের জলটা দেখাতেই হবে। তো সেই চোখের জল না দেখালে ওর ভিউয়ার্সরা ওকে বিশ্বাস করছে না। ওর অন্য কাউকে নিয়ে কোনো সমস্যা নেই, না তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, না তো অন্য কাউকে নিয়ে সমস্যা নেই। ও বলছে না, আমি ইগনোর করতে পারছিলাম, এখন আর পারছি না। এখন ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে ইগনোর করতে পারছে না তা নয়, ও ভিউয়ার্সদের এরকম বিরূপ কথা, যারা ওর পুরনো ভিউয়ার্স, যারা ওকে মন থেকে ভালোবাসতো, তাদের অনেকেই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারছে না, এই ওর বরের ব্যাপারটা। আর সেই জন্য তারা বিরূপ মন্তব্য করছে, বা বলছে আপসেট হয়েছি, বা বিশ্বাস করছি না, বা ভালো লাগছে না, বা এটা তুমি করো না। এই যে জিনিসগুলো, এই যে ভিউয়ার্সদেরকে ও একরকমভাবে বলে এসেছে, তারা আজকের ইমোশন থেকে বেরিয়ে এসে প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করছে এবং ওর থেকে সরে যাচ্ছে, এবং তারা অন্য জায়গায় গিয়ে কমেন্ট করে বেড়াচ্ছে, যেটা ও নিতে পারছে না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য ওর কিচ্ছু খারাপ লাগা আসেনি। ও একটা কথা বারবার বলছে, আমি সবাইকে বলেছি, আমাকে কেউ কিচ্ছু বলেনি। এটা কিন্তু অন্যরকমভাবে কথা, চোন করে পিঞ্চ করে, কি যে আমাকেও তো সবাই বলেছে। এক্স্যাক্টলি, ওকে বলেনি তা নয়, ওকে বলেছিল বলেই আমরা কিছু মুষ্টিমেয় 4 আনা
ওকে নিয়ে কিন্তু পজিটিভ ভিডিও করতাম, কারণ সেই সময় ওকে সেইভাবে অ্যাট্রাক্ট আমরা দেখছিলাম যে সবাই অ্যাট্রাক্ট করছে। তো আমরা তখন তো এত কিছু ইতিহাস জানি না, যার জন্য অনেক ভিউয়ার্স এসে আমাদেরকে অনেক কথা বলেছে। তো তখন আমরা কি দেখলাম যে একটা মেয়ে, তাকে সবাই মিলে অ্যাট্রাক্ট করছে, কেন? আমরাও ইমোশনের বশীভূত হয়েছিলাম যে এটা কি করে। হ্যাঁ, অবশ্যই কন্টেন্ট করবার জন্য, পয়সার জন্য, ইনকাম করবার জন্যই ইউটিউবে এসেছি, কিন্তু আমাদের তখন যে প্রতিবাদটা ছিল, সেই প্রতিবাদটা এটাই ছিল যে একটা মেয়েকে সবাই মিলে বলছো কেন? হ্যাঁ, ও ভুল করেছে, অন্যায় করেছে, আগে করেছে, এখন তো করছে না, তাহলে কেন বলছো? বারবার কিন্তু বলছিলাম। আর তার জন্য কিন্তু অনেকে আমাদেরকে বিরূপ কথা বলে গেছে, এই জন্যে যে তোমরা জানো কত দূর ও কি করে রেখেছে। দেখো, এবার তখন আমরা নতুন, আমরা তো হিস্ট্রি ঘাঁটতে পারিনি, আমি তো পারিনি, আমি জানতামই না বড় চ্যানেলের সঙ্গে ওর কী হয়েছে কি না হয়েছে কত কিছু। তখন অনেক ভিউয়ার্স এসে, তারা রিম্পা, দীপ্তিদি, এদের ভিউয়ার্স ছিল, তারা এসে আমাদেরকে অনেক কিছু বলে গেছে, জানো ওর এই ব্যাপার ওই ব্যাপার। ইভেন আমি তোমাদেরকে একটা নাম করছি, রাখি বলে একটা ভিউয়ার্স ছিল, যে আমার পুরনো ভিউয়ার্স, কিন্তু আমি ওকে সাপোর্ট করেছিলাম বলে আমাকে দেখতো না, এবং আমাকে বলেছিল তুমি কতটা জানো, তুমি জেনে শুনে নামো, হ্যাঁ না তেনা। এবার দেখো, এত অতীত ঘেটে তো নামা যায় না, এত অতীত জানা যায় না। আমরা তখন দেখছিলাম যে ওর উপর সবাই মিলে ভিডিও করে অ্যাট্রাক্ট করছে, তাই জন্য ওর হয়ে সাপোর্টিভ ভিডিও করেছিলাম, ঠিক আছে। কিন্তু আজকের দেখো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যে ওর সাপোর্টে ভিডিও করছে। কেন বলো? তাহলে সবাই কি ওর শত্রু হয়ে গিয়েছিল? দেখো, আমার কথা বাদ দাও, আমি কোনোদিনই কারোর হয়ে ভিডিও করেছি মানে তাকে ভালোবেসে ভিডিও করেছি এই কথা কখনো বলিনি, আর বলবোও না। আমি আমার স্বার্থে ভিডিও করেছি। কিন্তু এই যে মুন, তনুশ্রী, এদেরকে তোমরা দেখেছো বহুদিন ধরে ওর হয়ে ভিডিও করেছে, ঠিক আছে, কিন্তু ওরা সরেনি পাশ থেকে। তাহলে এমন কি হলো? তনুশ্রী বা মুন কি দেখলো? আর যদি বলো যে বেতি গঙ্গা মেয়ে হাত ধুচ্ছে, আমার সেটা মনে হয় না যে এরা বেতি গঙ্গা মেয়ে হাত ধুচ্ছে। এরা কিন্তু বহু দিন ওর পাশে সাপোর্টিভ ছিল। তাহলে কি হলো? ঠিক আছে, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। ও একটা কথা ওর অজান্তেই সত্যি বলে দিয়েছে যে আজকের বাইরে থেকে, সোশ্যাল মিডিয়া থেকে কোনো খবর যদি, পারিবারিক কোনো খবর যদি আসে, সেটা কিন্তু বেশি লোকে বিশ্বাস করে, এবং তার এফেক্টও সংসারে কিন্তু খুব বেশি হয়। এক্স্যাক্টলি, একদমও ঠিক কথা বলেছে। ঠিক সেম জিনিসটা টিনুর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ঠিক সেম জিনিসটা ও যাদেরকে নিয়ে ভিডিও করেছিল তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। বুঝতে পেরেছো? আজকে তোমার মনে হচ্ছে যে ওদেরকে নিয়ে কিছু বলো না, আমার ফ্যামিলির লোককে নিয়ে কিছু বলো না। আরে ভাই, তোমার ফ্যামিলির লোকের কথা লোক জানলো কি করে? তোমার ফ্যামিলির লোক এই যে তুমি যার জন্য এত কিছু বলছো, সেই ব্যাপারটা জানলো কি করে এগুলো হলো? তুমি বলছো আমি সবার ভিডিও দেখি না, সবাইকে রিপ্লাই করি না, রিপ্লাই না করলে সেগুলো সত্যি কথা ধরছে লোকে। এক্স্যাক্টলি, তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি রিপ্লাই না করতে, কেউ কিচ্ছু বলতো না, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু ও তো কোনো রেসপন্স করছে না, ও ওর মতো করে ভিডিও করছে। বাট তুমি পার্টিকুলার 2-3জনকে বেছে নিয়েছো রেসপন্স করার জন্য, বাদ বাকি যারা এই ধরনের অ্যালিগেশন দিচ্ছে তোমার ফ্যামিলির ব্যাপারে বা তোমার ব্যাপারে, তুমি তাদের বেলায় স্পিকটি নট হয়ে আছো। দেন লোকে প্রশ্ন করছে, হতে পারে তুমি প্রথমে তার ভিডিও দেখলে না, ভালো কথা, হতে পারে, কিন্তু কেউ না কেউ তোমার কাছে ভিডিওগুলো ডেফিনেটলি পাঠিয়েছে, তখন কিন্তু তুমি রেসপন্স করোনি। যদি রেসপন্স করতে হয় সবার ক্ষেত্রে মিলিয়ে একটা রেসপন্স করো, আর যদি রেসপন্স না করতে হয় তাহলে কারোর ক্ষেত্রেই রেসপন্স করো না। আর আমার মনে হয় যখন তুমি কন্ট্রোভার্সি মানে তোমাকে নিয়ে হচ্ছে, তখন রেসপন্স না করাই ভালো। এবং এই জায়গায় টিনা কিন্তু তোমার থেকে অনেক বেশি ম্যাচুরিটি দেখিয়েছে। কি না টিনাকে আমরা বলেছি, সবাই টিনাকে নিয়ে নোংরা অকথ্য কথায় ভিডিও করা হয়েছে, ঠিক আছে, কি না বলা হয়েছে। তার মা, বাবা, দাদা, বৌদি, তার ফ্যামিলির এন্টার লোক, ঠাকুমা, কাউকে বাদ দেওয়া হয়নি, কিন্তু তারপরেও সে হাসি মুখে এসে প্রেজেন্ট করেছে ভিডিও। এটাকে বলে টলারেট লেভেল। সেই জায়গায় ওইটুকুনি একটা ছোট্ট মেয়ে দেখিয়ে দিয়েছে ম্যাচুরিটি কাকে বলে। বাট তোমার মধ্যে সেটা নেই। তুমি কি করেছো? হাউ মাউ করেছো, কখনো কেঁদেছো, কখনো চিৎকার করেছো, কখনো অসভ্যের মতো বক্তব্য রেখেছো, কখনো অন্যভাবে রেখেছো। এই জায়গাটাতে প্রবলেম। যদি তুমি ব্লগার হও এবং কন্টেন্ট দাও,
তাহলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, এটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তুমি কি করেছো, আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে ব্লগিং আমি করছি, সেখানে কন্টেন্ট পাচ্ছে, ওরা কন্ট্রোভার্সি করছে, খুব ভালো কথা। দেন অ্যান্ড দেন তুমি কন্ট্রোভার্সি চ্যানেলে এসে আবার বসে পড়ছো তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে। এটা তো হয় না। যদি তুমি পিওরলি ব্লগার হয়ে কন্টেন্ট দাও, তুমি যদি পিওরলি ব্লগার হয়ে কন্টেন্ট দাও, তাহলে তোমার কন্টেন্টের উপরে লোকে কাজ করবে এবং তোমার ব্লগিংয়ে ডেফিনেটলি ভিউজ হবে। তারপরে তুমি সেই যারা তোমাকে নিয়ে কন্টেন্ট করছে তাদের মধ্যে গুণী চুনি যাদের সেই লেভেলের ভিউয়ার্স আছে বা যাদের টনক নড়তে পারে, যাদেরকে নিয়ে তুমি তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছো এবং সেই রাফ লেভেলে তোমার যে যেই মুখটা তুমি পরিবর্তন করেছিলে সেগুলো আবার তুমি নিজের জায়গায় ফিরে এসেছো। লোকে বলবে না? আলবাদ বলবে। অথচ যারা তোমাকে এরকম অ্যালিগেশন দিয়েছে তোমার পারিবারিক ব্যাপার নিয়ে বা তুমি তাদের কি বলেছো এটা নিয়ে, সেখানে তুমি স্পিকটি নট। তাহলে তো লোক বলবে যে এদের বেলা উত্তর দিচ্ছ, ওদের বেলা কেন দিচ্ছ না? তখনই তো প্রশ্নটা আসবে। ব্যাপারটা বোঝবার চেষ্টা করো, এটা তুমি হলেও করতে। আর এটা সত্যি কার্মা ইজ ব্যাক। তুমি যেভাবে ভিডিওগুলো করেছো, যেভাবে লোককে ছিঁড়েছো বলা চলে, যেভাবে তুমি তাদের পারিবারিক সবাইকে নিয়ে ভিডিও করেছো, এখন তো নতুন সবার কাছ থেকে জেনে কিছু তো ভিডিও আমাদেরও চোখে আসছে, তো সেইখানে তুমি যেভাবে করেছো সবটা তোমার কাছে রিটার্নস যাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না, আর তুমি সেটা সহ্য করতে পারছো না। তাহলে বোঝো তুমি কতটা এফেক্ট দিয়েছিলে, তাদের কতটা হার্ট হয়েছিলে। তো সেই জায়গা থেকে এসছে। এবার তুমি বলতে পারো আমাকে কেউ করেনি, আলবাত তোমাকেও অনেকে হার্ট করেছে, তোমাকেও অনেকে বাজে কথা বলেছে, তোমার সম্বন্ধেও অনেক বাজে কথা নিয়ে ভিডিও হয়েছে। অবশ্যই সেই জায়গা থেকেই আমরা প্রোটেস্ট করেছিলাম। কিন্তু ব্যাপারটা কি জানো, তুমি এত আগে বলে রেখেছো, তাই তার জন্য তোমাকেও তারা বলতে স্কোপ পেয়েছে। তুমি যদি ওই ধরনের ভিডিও না করতে তাহলে এরাও বলতে স্কোপ পেত না। এদের কাছে একটা তো জায়গা ছিল যে ও আগে এদেরকে বলেছে তাই আমরা বলেছি। এবার তুমি বলছো আর কেউ বলেনি, অবশ্যই বলেছে, কিন্তু তারা সেই লেভেলের বলেনি যেইভাবে তুমি ছিঁড়ে কুটেছো। সেই জন্য এই জিনিসটা হয়েছে। টিনাকে কে না বলেনি? আমিও তো বলেছি, আমি বলছি, স্বীকার করছি, বলেছি অনেক কিছু বলেছি, কিন্তু টিনার কোনো রেসপন্স নেই। এটা যে কত বড় গুডউইল তুমি নিশ্চয়ই আজকের ডেটে বুঝতে পারছো। মানুষকে আমরা সবাই জাজ করতে পারি কিভাবে বলো তো? কন্ট্রোভার্সি জোনে, এমনি কিন্তু নয়, অরিজিনালি কিন্তু নয়, কিন্তু কন্ট্রোভার্সি জোনে করতে পারি, কারণ এটা কারবার, এটা আমাদের বেচার কারবার, তাই জন্য করি। তো সেইখানে তাকে যখন জাজ করা হচ্ছে, সে যদি ঘুরিয়ে বলে তাহলে কিন্তু জিনিসটা অন্য জায়গায় দাঁড়ায়, কিন্তু সে যদি না বলে, চুপ করে থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা দাঁড়ায় না। বাট তুমি এই জায়গায় ফল্ট করেছো, তুমি কন্টেন্ট দিয়েছো, লোকে কন্টেন্ট করেছে, তুমি আবার সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলতে শুরু করেছো। এটা তোমার দরকার ছিল না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই তোমার প্রত্যাবর্তন হয়েছে, তোমার সমস্ত কিছু হয়েছে, তাই অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তোমাকে দেখতে চায় লোকে। কিন্তু তুমি আজকের বলছো আমি কন্ট্রোভার্সি আর করবো না, ইতি টেনে ব্লগিংয়ে যেতে হবে। এটা তো স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। তুমি যদি অ্যাজ আ ব্লগার নিজেকে তৈরি করার চেষ্টা করো, তাহলে তোমাকে কন্ট্রোভার্সি জোন বাদ দিতে হবে। দুটো সমান তালে চালিয়ে যেতে পারবে না, ফল ডাউন করবে। দুটো সমান তালে চালিয়ে যেতে গেলেই তুমি যদি অন্য লোকের ভুল ধরে কন্ট্রোভার্সি করো, দেন তোমার ভুলগুলো নিয়ে লোকে কন্ট্রোভার্সি করতে বসে যাবে। এটাই সিস্টেম। তুমি যদি নিজেকে জাম্প করে ব্লগিংয়ে নিয়ে যাও, তাহলে কন্ট্রোভার্সি তোমাকে ছাড়তে হবে। আর যদি তুমি না চাও যে না ব্লগিং করব আবার কন্ট্রোভার্সি করব, দুটো যদি করো, তাহলে সেই লেভেলের তোমার ক্ষমতা রাখতে হবে সহ্য করার, যেটা তুমি করতে পারছো না। আমি জানি যে ভিতর থেকে বিধ্বস্ত হয়ে গেলে মানুষ এগুলো করে। হ্যাঁ, বিধ্বস্ত হয়ে গেছো, পারিবারিক কারণে নয়, তুমি বিধ্বস্ত হয়ে গেছো তোমার ভিউয়ার্সদের কারণে। তুমি মানতেই পারছো না তোমার ভালোবাসার ভিউয়ার্সরা অন্য জায়গায় গিয়ে তোমাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করছে, তোমার চ্যানেলে ক্ষোভ প্রকাশ করছে, তোমাকে প্রশ্ন করছে, তোমাকে জানতে চাইছে কি এমন হলো, যেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার কিচ্ছু করতে পারেনি। যেটা করতে পেরেছে সেটা ভিউয়ার্সদের মনে সন্দেহের উদ্রেক হয়েছে, ভিউয়ার্সরা তোমাকে ট্রাস্ট করছে না, ভিউয়ার্সরা বুঝতে পেরেছে তুমি নাটক করছো। আর দেন তোমার এইভাবে নিজেকে খুলে ধরা, ঠিক আছে? কারণ তুমি জানো এ ছাড়া অল্টারনেট ওয়ে এখন এই মুহূর্তে নেই ভিউয়ার্সদের মোল্ড করার। কারণ এই মুহূর্তে সব থেকে সেন্সিটিভ জিনিসটা তুমি ছেড়ে দিয়েছো, বলতে পারো সব থেকে বড় যে তোমার হাতে অস্ত্র ছিল সেটাকে তুমি ছেড়ে দিয়েছো।
কারণ তুমি জানো মানুষ বড়ই ইমোশনাল, আর কান্না দেখলে সব মানুষই মোটামুটি গলে যায়, সে যে কোনো ভিউয়ার্স। তাই তুমি সব থেকে বিগ অস্ত্র ছেড়ে দিয়েছো, কারণ এছাড়া এই মুহূর্তে তুমি কোনোভাবেই কোনো ভিউয়ার্সকে কনভিন্স করতে পারছো না, কারণ তুমি সব জায়গায় গ্যাপ রেখে রেখে গেছো, আর এই গ্যাপগুলো ঘাটতিগুলো তুমি পূরণ করছো না। দেনান্দাই মানুষের মতো করে অ্যাজাম করে বসিয়ে দিচ্ছে, আর সেই জায়গায় তুমি তাদেরকে পাল্টা কিছু মানে কি বলো কংক্রিট প্রমাণ দিতে পারছো না, আর প্রমাণ না দিলে তেরম হবেই। এখন তুমি বলছো যে প্রমাণ ওদের থেকে চেয়ে নিয়ে আসো, এইবার তখনই তোমার কথা উঠে আসছে যে প্রমাণ তুমি কি দিয়ে করেছিলে? তুমি তো গোপন সূত্র মারফত তুমি মানে জাস্ট তোমার মন গড়া অ্যাজামশানের উপর ভিত্তি করে অনেক নোংরা কথা বলেছো, তাহলে তোমার ক্ষেত্রেও তো সেগুলোই প্রযোজ্য হবে। প্রমাণ কেউ দেবে না, প্রমাণ কেউ দেবে না। আর তুমি প্রমাণগুলোর জন্য বলতে বসেছো কেন? সেখানেই তো বিশাল বড় একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। তো যাই হোক, তুমি যথেষ্ট ম্যাচিওর পারসন আমি যতদূর জানি, আর তোমাকে শেখানোর ক্ষমতা এই ইউটিউবের প্ল্যাটফর্মে কারণ নেই। তুমি অনেক বেশি বুদ্ধি রাখো, অনেক মানে জানো যে কিভাবে এই বিজনেসটা নিয়ে যেতে হয়, কিভাবে কখন ভিউয়ার্সদেরকে কি বলে মোল্ড করতে হয়। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার, তুমি ভিউয়ার্সদের কমেন্ট ডিলিট করছো, ব্লক করছো, হাইড করছো কেন? বলতে দাও, যা খুশি বলুক, তোমার কিছু ফারাক পড়ে? তোমার কিছু ফারাক পড়ে কি? তুমি কেন কমেন্ট বক্সে এসে মানে ভালো ভালো কমেন্ট যেগুলোর কোনো গালি নেই, বাজে কথা নেই, অসভ্য কথা নেই, কোনো তোমার বাবা মা তুলে কোনো বাজে কথা নেই, সেই সব ভিউয়ার্সদের তুমি ব্লক করছো, কমেন্ট অফ করে দিচ্ছ, মানে হাইড করে দিচ্ছ কেন? এবং এখান থেকে উঠে এসেছে যে তোমার এই নেচারটা আগামী মানে গত 3 বছর ধরে আছে। যখনই কেউ তোমার মুখের উপর কোনো সত্যি কথা বলেছে বা কিছু জানতে চেয়েছে বা কিছু করতে বলেছে, দেন তুমি এই কথাটা বলেছো, তুমি চলফট করে তাদেরকে তুমি হাইড করে দিয়েছো, তুমি ব্লক করে দিয়েছো। তুমি এগুলো বহু দিন ধরে করছো, একটা ভিউয়ার্স নয়, প্রচুর ভিউয়ার্স যারা সেই লেভেলের লজিক্যালি কথা বলতে পারে তুমি তাদেরকে করেছো। ইভেন আমার কাছে তো বহু ভিউয়ার্স আছে যেসব ভিউয়ার্সগুলো অ্যাকচুয়ালি তোমারই ভিউয়ার্স, এবং তোমার কাছ থেকে এই ধরনের ব্যবহার পাওয়ার পরে তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে। আশ্চর্য লাগে না? দেখো তোমার ভিউয়ার্স, তুমি কিভাবে ভিউয়ার্সদেরকে হারিয়েছো। দেখো ভিউয়ার্স সবসময় তোমাকে পজিটিভ কথা বলবে এরম নয়, তোমার বাড়িতে তোমার মা বাবাও সবসময় তোমাকে সব কথাতে ভালো ভালো করবে, এরম কি হয়? তাহলে তোমার কোনো খারাপ কথা খারাপ জিনিস লাগলে নিশ্চয়ই বলবে। তো ভিউয়ার্সও তাই, তোমার সমস্ত কথা তাদের ভালো লাগবে এরম নয়, তোমাকে ভালোবাসে মানে তোমার সমস্ত কথা তাদের ভালো লাগবে না তো। তাহলে তুমি সেই যখন তারা একটা তোমাকে উচিত প্রশ্ন করেছে দেনান্দান তুমি তাদের ব্লক করেছো। এত অ্যাডামেন্ট রুড অ্যারোগেন্সি কোথা থেকে আসে? যাদের পয়সায় আজকের আমরা এখানে, তুমি বলো আমি বলো সবাই, যাদের ভিউজের উপর নির্ভর করে আমরা চলি, তাদের তো এত অ্যারোগেন্সি শো করার কিছু নেই। নেগেটিভ কমেন্ট করবার জন্যই তো সোশ্যাল মিডিয়া, ভালো কমেন্টের সঙ্গে নেগেটিভ কমেন্টও আসবে। কত বড় বড় চ্যানেল আছে, বিভৎস লেভেলের তাদের নেগেটিভ কমেন্ট আসে, তো সবাইকে তুমি ব্লক করবে, হাইড করে দেবে? এই সব ভুলগুলো তুমি করে এসেছো, প্রচণ্ড স্বেচ্ছাচারিতা মনোভাব দেখিয়েছো, এবং তুমি নিজেকে, অবশ্যই তোমার দোষ সবটা নয়, কিছু কিছু ভিউয়ার্স তোমাকে এমন জায়গায় বসিয়েছে যে তুমি কন্ট্রোভার্সি করা মানে বিশাল ব্যাপার, আর সবাই বানের জলে বেশি আসে, তারা সেই লেভেলে কন্ট্রোভার্সি করতে পারে না। কিন্তু সত্যি কি তাই? তোমার লজিক্যালি কথাবার্তা খুব ভালো, তুমি অবশ্যই ভালো দূরদৃষ্টি সম্পন্ন, এগুলো সত্যিই তোমার গুণ, কিন্তু তার সঙ্গে তোমার বহু বদগুণ আছে। প্রথম কথা হচ্ছে তুমি সেই সমস্ত ব্লগারদের সঙ্গে যোগাযোগ রাখো, মানে নিজের থেকে তাদের সঙ্গে ফোন আলাপ করে, এবং তাদের আশেপাশে সাঙ্গপাঙ্গদের সঙ্গে যোগাযোগ রাখো, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখো, ভিউয়ার্সদের সঙ্গে যোগাযোগ রাখো, সেখানেও তুমি নানা রকম কিছু তথ্য তাদের থেকে জোগাড় করে নিয়ে আসো, এবং অনেক ভিডিও তুমি নিজে না দেখে, ঠিক আছে, অন্যর ভিডিও করা ভিডিও দেখে তুমি ভিডিও করতে শুরু করো। আরে ভাই, তুমি তো খুব ভালো করেই জানো যে যদি একটা ভিডিও করতে হয় তাহলে যে ভিডিও করেছে তার ভিডিওটা আগে ভালো করে দেখতে হয়। তুমি বলেছো আমি ভিডিও দেখিনি, এর ভিডিও দেখে দেখেছি, ওর ভিডিও কেন? তোমার যদি তার ভিডিও দেখে কিছু বলবার ইচ্ছা হয় তার ভিডিওটা দেখো, তারপর বলো। তুমি অন্য লোকের উপর বেস করে কেন ভিডিও করবে? তুমি এর আগেও করেছো, আমার কাছ থেকেও জেনেছো ও কেমন কি ভিডিও করেছে, বলো তো জিসটা, আমি একটা ভিডিও নামাবো কেন? তাহলে এই জিনিসগুলো করেই তো তোমার প্রবলেম হয়েছে, এবং ভিউয়ার্সদের নিয়েও তোমার যে কি
রিয়াকশান, সেটাও তুমি আমার কাছে অনেকবার বলেছো। যাই হোক, সেগুলো বলে আর কোনো লাভ নেই। বাই দা ওয়ে, অনেকেই ভাবে যে আমি কেন তোমাকে সাপোর্ট করিনি, বা আমার সঙ্গে তোমার কি হয়েছে। আমার সঙ্গে তোমার কিচ্ছু হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি আমার সঙ্গে তোমার কিচ্ছু হয়নি। আমার সঙ্গে যেটা হয়েছিল, যখন স্যান্ডি একটা বড় ভিডিও করলো তোমাকে নিয়ে, তখন তুমি হচ্ছে সেই স্যান্ডির ভিডিওর পরিপ্রেক্ষিতে ম্যান্ডির সমস্ত কল রেকর্ড তথ্য ফাঁস করে তাকে নিয়ে একটা বিচ্ছিরিভাবে ভিডিও করলে, যেটার প্রোটেস্ট আমি ভিডিওর মাধ্যমে করেছিলাম যে না, কোনো প্রয়োজন নেই এটা করার। ও বলছে তুমি ম্যান্ডিকে এইভাবে এগুলো করো না, এটা খুব বাজে হচ্ছে। তুমি আমাকে শুরু করলে জ্ঞান দিতে যে এটা এই নয় ওটা না, আমি ভালো বুঝেছি করেছি। দেখতে পাচ্ছ তো এফেক্টগুলো কেমন আসছে? সেই হচ্ছে সমস্যা, তোমার ভুল ধরা যাবে না। এমন তুমি নও যে কোনো ভুল তোমার মধ্যে থাকতে পারে না, হতেই পারে তোমার মধ্যেও ভুল আছে, কিন্তু তুমি সেটা মানতে চাও না। এই যে তুমি মানতে চাও না, যে দুদিনের চালানা চুনা এসে আমাকে জ্ঞান দেবে যে এটা তোমার ভুল হচ্ছে ভিডিওর মাধ্যমে, দেন তুমি শুরু করলে। আর তারপরে তো সঞ্জয়ের ওখানে গিয়ে আমি কি কথা বলেছি সেটা তোমার, তখন তুমি অসভ্য মহিলা এই ওই সেই করে নানা কথা বললে, ঠিক আছে। আজ বলো তো তুমি, তোমার সেই লিগ্যাল অ্যাডভাইজার কোথায়? আজকের বলো তো তুমি, তোমার সেই ল পড়া কোথায় চলে গেল? বলা সহজ, তুমি প্রতিটা জিনিস নিয়ে কন্টেন্ট করেছো, ল পড়ে বলে ছুটতে ছুটতে চলে গেলে, এত সহজ? হ্যাঁ, আচ্ছা, তারপরে সেই লিগ্যাল অ্যাডভাইজারকে নিয়ে তার বাড়িতে যাওয়া, খাওয়া, থাকা, কত কি করলে, তাকে বাড়িতে নিয়ে এসে রাখা, 7টার সময় উঠে যাওয়া, তারপর কোথায় গেল সব ফুস? কেউ তোমার সঙ্গে থাকতে পারে না, কাউকে আর দেখা যায় না। যাই হোক, কিছু বলার নেই, যত বলবে ততই মানে অন্যরকম লাগবে। তবে একটা জিনিস তোমাদেরকে বলতে পারি আমি, ওকে কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধই করতে হতো যদি ওকে ব্লগিং করতে হয়, কারণ ও ব্লগার হিসেবেই নিজেকে এস্টাবলিশ করতে চাইছে, এটাই ওর আসল উদ্দেশ্য। ওর আসল উদ্দেশ্যই অ্যাজ আ ব্লগার নিজেকে প্রতিষ্ঠিত করার। আর যখনই অ্যাজ আ ব্লগার প্রতিষ্ঠিত করতে হবে, তখন ওকে জাম্প করতেই হতো কন্ট্রোভার্সি থেকে, বুঝতে পেরেছো? তো সেটা তো যদি অন্যভাবে জাম্প করতো, তাহলে তো তোমরা এই ভিউজটা দিতে না ওকে। 2 ঘন্টায় 7,000 ভিউজ হতো না। যদি ও নর্মালি বলতো যে অ্যাজ আ ব্লগার তো আমাকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমার আর কোনো জায়গা নেই যে কন্ট্রোভার্সি করে অন্য লোককে মানে আর কি কিছু বলি, তাহলে আমাকে কন্ট্রোভার্সিটা ছাড়তে হবে। আর আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ছাড়তেই চাইছি, কারণ এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা মানে কেস কামারি অন্য হ্যানা ত্যানা করে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, জিনিসটা খুব খারাপ হয়েছে। তাই এটাকে আজকে না হয় কালকের আমাকে ছাড়তেই হতো, আমাকে ব্লগিংয়ের মধ্যেই যেতে হতো। আর অ্যাজ আ ব্লগারই আমি প্রতিষ্ঠিত হতে চাই বলে কন্ট্রোভার্সিটাকে ছেড়ে আমি ব্লগিংয়ে যেতে চাই, কিন্তু আমাকে এরকম একটা নাটক করে যেতে হলো, যাতে আবার একটা সিম্প্যাথি কার্ড থাকে, আর সেই সিম্প্যাথিটা যাতে আমার ব্লগের চ্যানেলের উপর পড়ে, বুঝতে পেরেছো? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে যতজন দেখে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে তুমি নিয়ে ব্লগিংয়ের দিকে ট্রান্সফার করাতে চাইছো, এবং সেই সময় যদি তোমাকে ট্রান্সফার করাতে হয়, তোমাকে ওইভাবে ইমোশনাল অত্যাচার করতে হবে। আর ঠিক সেই জন্যই তুমি রাইট টাইমে রাইট ডিসিশান নিয়ে কেঁদে ব্যাপারটা করেছো। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তুমি একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে যাচ্ছ, তোমার মানে শ্বশুর বাড়ি ছাড়তে হচ্ছে, এটা সত্যি ট্রিমেন্ডাস কষ্ট, এবং সেই কষ্টটা শো করছো না বলে অনেকেই ভুল বুঝছে তোমাকে। দেন তুমি চাইলে যে এটা একটা মোক্ষম জায়গা, যেখানে আমি এটাও প্রমাণ করব যে আমার ভিতরটা জ্বলে যাচ্ছিল, আমি কাঁদতে পারছিলাম না বা কাঁদতে চাইছিলাম না, বাট আমার এখন সমস্ত গোছানো হয়ে গেছে। এইবার আমি যে যাচ্ছি, যেমন মেয়েরা বিদায় নেয় বাপের বাড়ি থেকে, তখন কাঁদে, আগের দিন খুব সেজে গুজে বিয়ে বাড়িতে হাহাই করে বাসর জাগে, কিন্তু সকালবেলা হলেই যখন আশীর্বাদের পর্ব শুরু হয়, দেন তার চোখ ফুটে হাউ হাউ করে জল বেরোয়। সেম জিনিসটা তুমি ওইখানটায় নিয়ে এসেছো, যে এইবার তোমার হাউমাউ করে জল, তার মানে তোমার যে ভিতরে এতদিন ধরে কষ্ট হচ্ছে সব তো রেডি হয়ে গেছে, সেটা তুমি লোকের কাছে প্রস্ফুটিত করলে। এটা 1 নম্বর। 2 নম্বর, অবশ্যই কন্ট্রোভার্সি চ্যানেলটাকে তোমার দেখাতে হলো যে কন্ট্রোভার্সি করতে আমি চাই, কিন্তু যেভাবে আমাকে নিয়ে কাটাছেড়া হচ্ছে, তারপর আমার কন্ট্রোভার্সি আসছে না, আমার বাকরুদ্ধ হয়ে গেছে, আমি কথা বলতে পারছি না, অর্থাৎ কন্ট্রোভার্সি চ্যানেলটাকে আমাকে বন্ধ করতে হবে, আমাকে ব্লগিংয়ে ট্রান্সফার হতে হবে। তো সেটাকেও যদি একটু নাটকের আকারে এইভাবে মানে অন্যরকমভাবে না প্রডিউস করো, তাহলে কি সিম্প্যাথিটা থাকবে? আর তুমি তো জানো এই সিম্প্যাথি দিয়েই তোমাকে এই ভিডিওগুলো চালাতে হবে, নাহলে তুমি অ্যাজ আ ব্লগার কী করে নিজেকে প্রতিষ্ঠা করবে, তাই না? এর জন্য এই সময়ে এই অভিনয়টা তোমার করার দরকারই ছিল, এবং অনেকে তোমাকে জানিয়েছে
যে এইটা তোমার কাছ থেকে এক্সপেক্টেড ভিডিও, বুঝতে পেরেছো? তোমার কমেন্ট বক্সে বহু ভিউয়ার্স লিখেছে এটা আমরা জানতাম, এটা এক্সপেক্টেড ভিডিও, এবং তুমি বহুবার বলেছো আমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবো, এবং তুমি বহুবার বলেছো যে আমি আর কন্ট্রোভার্সিতে মুখ দেখাবো না, এবং তুমি বহুবার এরকম কেঁদে কেঁদে ইমোশনালের মানে ব্যাপারটা করেছো। না, আমি বলছি না এই কান্নাটা তুমি মিথ্যা করেছো, একদমই না, সত্যি করেছো, কিন্তু কারণটা কি? কারণটা এইটা, বুঝতে পেরেছো? তোমার তো তুমি জানো তোমার কন্ট্রোভার্সি ব্যাপারটা ছাড়তে কষ্ট হচ্ছে বা এই করছে, কিন্তু এই মুহূর্তে তোমাকে কন্ট্রোভার্সিটা ছেড়ে ব্লগিংয়ে ফোকাস করতে হবে, এটা একদম বাস্তব। তো সেই ভিডিওতে সেই ভিউজটা তো আনতে হবে, তার জন্য এই যে কন্ট্রোভার্সি যারা দেখে তোমার ব্লগিংয়ে, তারা ব্লগিংয়ে যাতে ঝাঁপায় তার ব্যাপারটা তো করতে হবে, এটাও এক ধরনের ক্রিয়েটিভিটি। সেই ক্রিয়েটিভিটিটাই তুমি করলে, বুঝতে পেরেছো? তোমার মতো বড় প্লেয়ার বিজনেস কিভাবে করতে হয় অনেক কম লোক জানে। না না, অবশ্যই আমাদের সীমাদিও বিজনেসটা খুব ভালো বোঝে, কিন্তু তোমার থেকে ভালো বোঝে না, তুমি এটা সব থেকে বেশি ভালো বোঝো, বুঝলে? যাই হোক, সেই জন্যই তুমি এই ধরনের একটা কাজ করলে, আর এটা স্বাভাবিক। কান্না দেখলেই লোকের কান্না পায়। বিয়ে বাড়িতে দেখবে যখন বউ আর কি বাপের বাড়ি থেকে চলে যায়, তখন পাড়া প্রতিবেশী সবাই কান্নাকাটি করে, বা ধরো আশেপাশে কেউ দেখলেও সেও কান্নাকাটি করে। ইভেন আমি এমনও দেখেছি বর পর্যন্ত বউয়ের কান্নায় কাঁদছে, বরের বাড়ির লোকেরা বউয়ের কান্নায় কাঁদছে, মানে নিতে এসেছে তারাও কান্নাকাটি করছে। কান্নাটা এমন একটা ছোঁয়াচে ব্যাপার, যেই কাঁদে অন্য লোকজন দেখে কাঁদে। আর এই যে 6 ইঞ্চি স্ক্রিনে প্রচণ্ড এফেক্টিভ হয়, কারণ আমরা সিনেমা দেখে কাঁদি, জানো তো। আমি তো এতটাই বলদি, আমি সিনেমা দেখে কাঁদি, বই পড়ে কাঁদি, মানে ইমোশনাল কিছু হলে। তারপরে অনেক ভিডিও হয় না, মানে ধরো এই পোষ্যদের নিয়ে ভিডিও, সেখানে কিছু কোনো পোষ্যর শরীর খারাপ অসুস্থ এইসব দেখলেও কেঁদে ফেলি। এটা একটা সেন্সিটিভ জায়গা, ঠিক আছে? তো মানুষ এই কান্না দেখলে কেঁদে ফেলে, এটা খুব বাস্তব। কান্না দেখলে মানুষ ইমোশনাল হয়, আর ঠিক সেই কাজটাই তুমি করেছো, আর কিচ্ছু না, বুঝতে পেরেছো? তো যাই হোক ভিউয়ার্স, আমি একটা কথা বলি, কন্ট্রোভার্সি কেউ ছেড়ে যাক, এটা আমাদের কোনো কাম্য নয়। আর আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা আমরা চাই যে আমাদের প্রত্যেকে কন্ট্রোভার্সির মধ্যে থাকুক, ঠিক আছে? এটাই চাই, যত বেশি কম্পিটিশান তত ভালো কন্ট্রোভার্সি জোনে। আর সেই রকম ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি দুম করে বসে যায় বা ছেড়ে দেয়, তাহলে আমাদের জন্য সেটা লস, ভালো নয়। কারণ আজকের যদি আমাদের কুইন বসে যায়, হ্যাঁ, তাহলে আমরা যারা চারানা আছি তারা কি করে চলবো? তাই ও যদি কন্ট্রোভার্সি ছেড়ে দেয় সেটা আমাদের জন্য যথেষ্ট এফেক্টিভ, খারাপ ভালো নয়। কিন্তু তার মানে এই নয় সময় কারোর জন্য থেমে থাকে বা কারোর জন্য কারোর কিছুই মানে আর করতে পারবে এরকম নয়। কারণ আমরা যখন কন্ট্রোভার্সিতে এসেছিলাম তো নিজেদের তাগিদায় এসছিলাম, এরকম তো নয় ওকে দেখেই সবাই এসছে, তা তো নয়। তাহলে তো ও না থাকলেও কন্ট্রোভার্সি হবে, সেটা কথা নয়। কিন্তু আমরা চাই না যে এই কন্ট্রোভার্সি জোন থেকে কেউ মানে চলে যাক বা ছেড়ে দিক বা তার মানসিক পরিস্থিতি খারাপ হয়ে চলে যাক, কিছুই চাই না। বাট ওকে যেতেই হবে, যদি ওকে ব্লগিং দাঁড় করাতে হয় ভেরি রিসেন্ট। পরবর্তীকালে পুনরায় ও আবার আসতে পারে, পুনরায় ওর যদি ব্লগিং চ্যানেলটা সেই লেভেলে না দাঁড়ায় তাহলে ওকে আবার কন্ট্রোভার্সির মধ্যে ফিরতে হতে পারে। বাট এই মুহূর্তে ও কন্ট্রোভার্সি করলে ওর এইরকমই অবস্থা হবে, কারণ ওইদিকে ও স্যাড জিনিস দেখাবে, ও ইমোশনাল সুশুরি দেবে, ও কন্টেন্ট দেবে যেগুলো যেগুলো দেখে আমরা কাজ করব। আবারও যদি সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে তাহলে এটা হিতে বিপরীত হবে। তাই এই মুহূর্তে ওকে কন্ট্রোভার্সি চ্যানেলটাকে বন্ধ রাখতে হবে, ব্লগিং চ্যানেলে ফোকাস করতে হবে। তারপর ব্লগিং চ্যানেল যখন দাঁড়িয়ে যাবে বা জিনিসটা যখন শো হয়ে যাবে, যখন এই নাটক ফাটক যেগুলো হচ্ছে সেগুলো সব বন্ধ হয়ে যাবে, দেন ও আবার কন্ট্রোভার্সি জোনে ফিরতে পারে, সেটা আলাদা ইস্যু, সেটা ফিরতেই পারে। কিন্তু এই মুহূর্তে ওকে বন্ধ রাখতে হবে, নাহলে ও মুশকিলে পড়বে। আর সেই জন্যই ও এই ডিসিশানটা নিয়েছে, কারণ এখন ভোরে ভোরে ব্লগিং চ্যানেলে কন্টেন্ট আসবে, কারণ ও সবে শুরু করলো যাত্রা, সবে ওর জিনিসপত্র নিয়ে ও সমস্ত নিয়ে চলে গেল। এবং এটা যখন এই বাড়ি থেকে ওই বাড়িতে যাচ্ছে তখন এই ইমোশনে ভর করেই তো যাবে। তোমাদের কাঁধের উপর যে ভর করছে এটা তো ইমোশনের জায়গা থেকে ভর করছে, এবং এই ইমোশনে কাঁধে ভর করেই তো ও ছুটবে। তাহলে সেই জায়গায় ও কি করে এখন ইমোশনটা মানে না রেখে যায়? তার জন্য এই কান্নাটা খুব দরকার ছিল। মানে এক খেয়া থেকে আর একটা খেয়ার মধ্যখানে যে জলের স্রোত, জলের ঢেউ বা যেইটাই বলো, যে পলি পড়ে আছে তার উপর দিয়ে যেতে হবে, এটা হচ্ছে এই কান্নাটা, যাতে স্টেপ জাম্প করে
ওই দিকে কন্ট্রোভার্সিতে যেসব ভিউয়ার্সরা আছে তারা চলে যায়। বুঝতে পেরেছো? এটা অনেক বড় বিজনেস প্ল্যান, এটা ভাবনা চিন্তার উপরে, মানে তোমাদের আমাদের ভাবনা চিন্তার উপরে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এবার নেক্সট একটা ভিডিও আসছে অবশ্যই কমেন্ট বক্স নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।